আমার সকল দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের ভূগোলের চতুর্থ স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের ওপর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা পরপর সব দেখছো বা দেখেছো। অনেকে কোশ্চেনও করছো, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার যথাযথ চেষ্টা করছি। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপর আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন উত্তর নিয়ে আলোচনার জন্য তোমাদের সুবিধা হবে। কেমন? যাই হোক, আজকে আমি আলোচনা করছি চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ। তো প্রথম আমি যেটা প্রশ্নে আসবো সেটা হচ্ছে যে চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ কী। আমরা জানি যে পৃথিবীতে যত ধরনের যে কাজগুলো হয় এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের, তো এগুলোকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হয়েছে: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। তো আমি পূর্বের চ্যাপ্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমার আলোচনা চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো তৃতীয় স্তরের কাজ যখন উন্নত বুদ্ধি ও মেধা শক্তির দ্বারা আরও বেশি সম্প্রসারিত হয় এবং প্রসারিত হয়, তখন তাকে বলা হয় চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এর আরেকটি নাম আছে, সেটি হলো কোয়াটারনারি ক্রিয়াকলাপ, বা একে নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপও বলা হয়। কেমন? এই স্তরের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা আছেন তাদের সাধারণত হোয়াইট কলার শ্রমিকও বলা হয়। সাধারণত এই স্তরে যারা পড়ে তারা হচ্ছে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তারা, এবং তথ্য প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত আছেন তারা সাধারণত এই স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। কেমন? তো চতুর্থ স্তরে এই ক্রিয়াকলাপের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এবার আমি তোমাদের সামনে সেই বৈশিষ্ট্যগুলো একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত, এই স্তরের ক্রিয়াকলাপের ক্ষেত্র সাম্প্রতিক, অর্থাৎ ভেরি রিসেন্ট। বিংশ শতকের প্রথম দিকে এই কোয়াটারনারি ক্রিয়াকলাপের উৎপত্তি হয়েছে, এবং প্রথম দিকে এটা ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশগুলোতে এই ক্রিয়াকলাপ বেশ বিকাশ ঘটে। পরবর্তীকালে এই ক্রিয়াকলাপ সারা পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কেমন? 2 নম্বর, উন্নত মেধা ও দক্ষ কর্মী নির্ভর। এই স্তরের যারা অর্থনৈতিক ক্রিয়াকলাপের যারা কর্মী তাদের অত্যন্ত উন্নত মেধা এবং দক্ষতা থাকতে হবে, তা নাহলে কিন্তু এই স্তরের কাজকর্ম পরিচালনা করা সম্ভব নয়। অর্থাৎ এখানে অনুন্নত বা দুর্বল দক্ষতা সম্পন্ন মেধা মানুষের নিয়ে কিন্তু কাজ হবে না। 3 নম্বর হচ্ছে আধুনিক পরিষেবার প্রাপ্তি। এই যে চতুর্থ স্তরে যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে, এখানে সমস্ত আধুনিক পরিষেবাগুলো পাওয়া যায়, তা অতি উন্নত মানের এবং আধুনিক কর্মভিত্তিক হয়ে থাকে। সাধারণত তথ্য প্রযুক্তির যে ভিত্তিক যে কার্যাবলী, এই সমস্ত কার্যাবলীগুলো এই স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আমাদের যে কার্যকলাপ দৈনন্দিন জীবনে, এর বেশিরভাগটাই কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভর, অর্থাৎ ইন্টারনেট, মোবাইল, বিভিন্ন ধরনের জিপিএস পরিষেবার সঙ্গে কিন্তু সম্পর্কিত। তাই এক্ষেত্রে এটা একদম আধুনিক পরিষেবা বলা যেতে পারে। নেক্সট হচ্ছে অধিক আয়। এই সমস্ত কর্মীদের আয় পূর্বের যে আমরা আলোচনা করেছি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কর্মী, তাদের থেকে কিন্তু অনেকটাই বেশি হয়। কেমন? নেক্সট হচ্ছে অল্প কিছু দেশে এটা কেন্দ্রীভূত। এই স্তরে ক্রিয়াকলাপের প্রসার আরও বেশি ঘটানোর প্রয়োজন, কিন্তু এটা কিন্তু বেশিরভাগ উন্নত দেশগুলিতেই কিন্তু এর প্রসার অধিক কার্যকরী। সাধারণত উন্নয়নশীল দেশগুলিতে কিন্তু এখনও সেভাবে এই কাজের প্রসার কিন্তু ঘটেনি। কেমন? তাই অনুন্নত বা উন্নয়নশীল দেশে উন্নত এবং আধুনিক না হওয়ার জন্য তাদের এই প্রসার কিন্তু অনেকটাই, এই চতুর্থ যে ক্রিয়াকলাপ তারা অনেকটাই কিন্তু পিছিয়ে রয়েছে। কেমন? নতুন নতুন বাজার সৃষ্টি। এই চতুর্থ স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্বারা নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন বাজার কিন্তু তৈরি হচ্ছে। কেন না, গবেষক যারা আছেন তারা নিয়মিত গবেষণার মাধ্যমে নতুন নতুন জিনিস বা দ্রব্য আবিষ্কার করছেন, এবং তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এক একটা নতুন নতুন বাজার কিন্তু তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কযুক্ত। এই ধরনের কোয়াটারনারি ক্রিয়াকলাপ সাধারণত এটি বহির্বিশ্বের প্রভাব কিন্তু এতে লক্ষ্য করা যায়।
স্থানীয় সম্পদ, স্থানীয় প্রযুক্তি, স্থানীয় বাজার ছাড়াও অন্যান্য দেশের সম্পদ, তথ্য প্রযুক্তি কিন্তু এখানে ব্যবহার হয়ে থাকে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে তথ্য প্রযুক্তি কিন্তু তারা আমদানি করে থাকে। কেমন? পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের ভিত্তি, এই যে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটি কিন্তু পঞ্চম স্তরের যে এই যে অতিনব্য স্তর যেটা রয়েছে তার কিন্তু একটা ভিত্তি সূচনা করছে। অর্থাৎ এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছাড়া কিন্তু পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কখনোই সম্ভব নয়। কেমন? নেক্সট আমি যে প্রশ্নে আলোচনা আসবো সেটা হচ্ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের গুরুত্ব। তো আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম এই প্রশ্নে সেটা হচ্ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে। এবার আমরা আসবো গুরুত্ব নিয়ে। অর্থাৎ এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের গুরুত্ব যথেষ্ট রয়েছে বর্তমান সমাজে। এই চতুর্থ স্তর ছাড়া আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা পঞ্চম যাই বলি না কেন কোনোটাই কিন্তু সাফল্য লাভ করা বর্তমান দিনে কিন্তু সম্ভব নয়। তাই সেদিক থেকে চলো দেখে নিই আমরা কিছু পয়েন্টের ওপর এই প্রশ্নটা আলোচনা রাখার তোমাদের সামনে চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আজকে যোগাযোগ ব্যবস্থা মানুষের হাতের মুঠোয় চলে এসছে। আজকে সারা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গার অবস্থান সম্পর্কে বা যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের কোনো বিকল্প হয় না। নেক্সট হচ্ছে বিভিন্ন তথ্য সংগ্রহে সাহায্যকারী। এই যে ইন্টারনেট বা জিপিএসের দ্বারা আমরা মোবাইলের দ্বারা, কম্পিউটার দ্বারা পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য আমরা মুহূর্তের মধ্যে কিন্তু সংগ্রহ করতে পারছি, যা এই চতুর্থ স্তরের ক্রিয়াকলাপেরই কিন্তু অন্তর্গত। তথ্যের সরবরাহ, সঠিক ব্যবহার, সংরক্ষিত তথ্যকে সরবরাহ করা এবং বিভিন্ন কাজে সেই তথ্যগুলিকে সঠিকভাবে ব্যবহার করে তৃতীয় ক্ষেত্রের যে কার্যাবলী তার গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভূমিকা কিন্তু এটা পালন করছে। নেক্সট হচ্ছে উন্নত পরিষেবার উদ্ভাবন। এই যে গবেষণা এবং উন্নয়ন হলো চতুর্থ স্তরের আরেকটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ। এই কাজের মাধ্যমে নতুন নতুন উন্নততর পরিষেবার আরও উদ্ভাবন করা সম্ভব হচ্ছে এবং নিত্য নতুন বিভিন্নভাবে এই পরিষেবাকে আরও কত সহজে দেওয়া যায় সেই চেষ্টাও কিন্তু চালানো হচ্ছে। নেক্সট হচ্ছে ঝুঁকির সম্ভাবনা হ্রাস। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্বারা ঝুঁকি কিন্তু খুবই কম হয়। এক্ষেত্রে পুরোপুরি বীমা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অধিক আয়ের মাধ্যম। এই স্তরের যারা অর্থনৈতিক ক্রিয়াকলাপে যারা মানুষেরা আছেন তারা কিন্তু অধিক আয় করে থাকেন। আজকে বর্তমান দিনে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল সিস্টেম, সে ব্যবসায় হোক, চিকিৎসা হোক, শিক্ষা হোক, সব দিক থেকেই কিন্তু চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের কোনো জুড়ি নেই। তাই সেদিক থেকে বিভিন্ন মানুষ প্রতিদিন প্রচুর শিক্ষার্থী এই কর্মক্ষেত্রে নিযুক্ত হচ্ছেন এবং এর মাধ্যমে তারা অধিক আয়েরও কিন্তু একটা সুযোগ তারা পাচ্ছেন। নেক্সট হচ্ছে শ্রম হ্রাস, অর্থাৎ দৈহিক শ্রম যেটা আছে, দুটো শ্রম, একটা দৈহিক একটা মানসিক, সেদিক থেকে যে দৈহিক শ্রম এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে দৈহিক শ্রম কিন্তু অনেকটাই কম হয়, তুলনামূলক মানসিক শ্রম কিন্তু অনেকটাই বেশি হয়। কেমন? অর্থাৎ এক্ষেত্রে বুদ্ধি এবং মেধার যথেষ্ট কিন্তু প্রয়োজন রয়েছে। বুদ্ধি এবং মেধা ছাড়া এই স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরিচালনা করা কিন্তু কখনোই সম্ভব নয়। নেক্সট আমি আসবো সময় অপচয় নিয়ন্ত্রণ। চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে বহু সময় সাপেক্ষ কাজকে দ্রুত করে মূল্যবান সময়ের অপচয়কে যথেষ্টভাবে কিন্তু রোধ করা যাচ্ছে। যেমন তথ্য প্রযুক্তি কাজের মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কাজে একে লাগানো যাচ্ছে। নেক্সট হচ্ছে উদ্ভাবনী ক্ষমতার বিকাশ। কোথায় কিভাবে কাজ করতে হবে এবং সেই কাজকে কত কম সময় করলে সেটা আরও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, কিভাবে কাজ করলে সেটা আরও বেশি উৎপাদন হবে, খরচা কম লাগবে, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে নিত্য নতুন গবেষণার মাধ্যমে উদ্ভাবনী ক্ষমতার ক্রমশ কিন্তু বিকাশ ঘটে চলেছে। পাশাপাশি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের একটা সুযোগ। এই চতুর্থ স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের ভবিষ্যৎ গঠনের সম্ভাবনা কিন্তু খুবই উজ্জ্বল। যত দিন যাচ্ছে এই স্তরে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী প্রতিনিয়ত নিয়োজিত হচ্ছেন এবং এখানে কাজের প্রসারও কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। যাই হোক, সব দিক বিচার বিবেচনা করে বলা যায় এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিন্তু বর্তমান দিনের সাপেক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেমন? সাদা বা হোয়াইট কলার শ্রমিক বলা হয় এদের, আগে আমি আলোচনা করেছি। চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীরা হোয়াইট কলার শ্রমিক নামে পরিচিত। 1930 সালে
আপটন সিনক্লেয়ার প্রথম এই কথাটি ব্যবহার করেন এবং চতুর্থ স্তরের কোয়াটারনারি ক্রিয়াকলাপের মূলত এটি অফিস ঘরের মধ্যে সম্পন্ন করা হয় বলে এর এরকম নামকরণ করা হয়েছে। মূলত এর বেশিরভাগ কাজটাই কিন্তু আমরা অফিসে বসে কিন্তু করে থাকি, তাই এই ধরনের কাজকে বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার। কোয়াটারনারি ক্রিয়াকলাপে উন্নত দেশগুলির থেকে আমাদের ভারতবর্ষ যথেষ্ট পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকার কারণগুলো কি কি সেগুলো নিয়ে চলো আমরা দেখে নিই কিছু আলোচনা। যেমন অপর্যাপ্ত মূলধন বিনিয়োগ। উন্নত দেশগুলো এই কোয়াটারনারি ক্রিয়াকলাপ বা চতুর্থ শ্রেণীর ক্রিয়াকলাপে যে পরিমাণ মূলধন বিনিয়োগ করেন, যেমন জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, আমেরিকা ইত্যাদি দেশগুলো, তুলনামূলক আমাদের ভারতবর্ষ তথা উন্নয়নশীল দেশগুলোর ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটাই কম। তাই সেক্ষেত্রে এই ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ওই একই বছরে আমেরিকা বা ফ্রান্স যে পরিমাণ মূলধন বিনিয়োগ করে, ভারতে সেখানে বিনিয়োগের পরিমাণ কিন্তু খুবই কম। তাই সেই জন্য ভারতবর্ষ কিন্তু আজও এই অর্থনৈতিক ক্রিয়াকলাপে পিছিয়ে রয়েছে। অনুন্নত প্রযুক্তি। ভারতের আধুনিক কম্পিউটার ব্যবস্থার প্রবেশ ঘটেছে অনেক দেরিতে, যেখানে উন্নত দেশগুলিতে ব্যবহৃত অনেক আধুনিক প্রযুক্তির সাথে অনেকে যারা আগে অলরেডি পরিচিত হয়ে গেছে এবং তাদের কর্মক্ষেত্র অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু ভারত সেখানে অনেক দেরিতে অংশগ্রহণ করায় ভারত আজ উন্নত দেশগুলি থেকে যথেষ্ট কিন্তু পিছিয়ে রয়েছে। উন্নত মেধা ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কর্মীর অভাব। ভারতবর্ষের মতো দেশে উন্নত মেধা এবং প্রযুক্তি সম্পন্ন ব্যক্তির বা শিক্ষার্থীর কিন্তু বা কর্মীর যাই বলি না কেন যথেষ্ট অভাব রয়েছে, যেখানে আমেরিকা বা উন্নত দেশগুলো কিন্তু অনেকটাই তারা এগিয়ে রয়েছে। কেমন? নেক্সট হচ্ছে ব্রেন ড্রেন। এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। ব্রেন ড্রেন হচ্ছে আমাদের দেশের যে সমস্ত মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, আমেরিকার মতো উন্নত দেশগুলো অধিক পয়সায় লোভে এই সমস্ত উন্নত শিক্ষার্থীদের তারা তাদের দেশে নিয়ে চলে যায়। তাহলে আমাদের দেশ থেকে যেহেতু উন্নত মেধা সম্পন্ন শিক্ষার্থীরা উন্নত দেশে চলে যাচ্ছে, তাই একে বলা হয় ব্রেন ড্রেন, অর্থাৎ ব্রেনটা ড্রেন হয়ে যাচ্ছে, গলি পথ দিয়ে চলে যাচ্ছে অন্য দেশে, এবং এর ফলে কি হচ্ছে আমাদের ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে এবং উন্নত দেশগুলো তারা আরও এগিয়ে যাচ্ছে। এই জিনিসটাই উন্নত দেশের সাপেক্ষে সেটাকে তারা বলছে ব্রেন গেন, অর্থাৎ আমাদের দেশের সাপেক্ষে যেটা ব্রেন ড্রেন, ওদের দেশের সাপেক্ষে সেটা ব্রেন গেন, অর্থাৎ তারা ব্রেনটাকে গেন করছে, লাভ করছে। কেমন? সরকারি উদ্যোগের অভাব। আমাদের ভারতবর্ষের মতো দেশে এই কোয়াটারনারি ক্রিয়াকলাপের জন্য যে পরিমাণ উদ্যোগ নেওয়া দরকার ছিল বা প্রয়োজন ছিল, সে পরিমাণ সরকারি উদ্যোগ কিন্তু দেখানো হয়নি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের দু একটি বড় বড় সিটি বা শহর ছাড়া, যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই, কলকাতা, এরকম কয়েকটি আরও কয়েকটি আছে, এরকম কয়েকটি রাজ্যের কয়েকটি বিশেষ বিশেষ টাউন ছাড়া কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু এই সরকারি উদ্যোগে যে মূলধন বিনিয়োগ বা বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড পরিচালনা করা, এই সমস্ত কর্মীদের কথা ভেবে সেগুলো কিন্তু করা হয় না। তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভারতবর্ষ এই কোয়াটারনারি ক্রিয়াকলাপে কিন্তু আজও যথেষ্ট পিছিয়ে রয়েছে। পরিকাঠামোর অভাব। প্রয়োজনীয় পরিকাঠামো যেমন যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতি এবং যে প্রযুক্তির অগ্রগতি ভারতে এখনও তেমনভাবে না ঘটায় এখনও পর্যন্ত এই চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ যতটা উন্নতি ঘটার কথা ছিল ততটা কিন্তু আশানুরূপ উন্নতি কিন্তু এখনও হয়নি। যাই হোক, তোমরা এই সমস্ত পয়েন্টগুলোর উপর ভিত্তি করে এই প্রশ্নটি তোমরা লিখবে। তথ্য সরবরাহের সঙ্গে যুক্ত প্রযুক্তি, এই নিয়ে একটু সংক্ষেপে আলোচনা আমি তোমাদের সামনে রাখার চেষ্টা করছি। বর্তমান দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে তথ্যের আদান প্রদান। এই তথ্যের আদান প্রদানের জন্য যে সমস্ত ব্যবহৃত প্রযুক্তিগুলোর যতদিন যাচ্ছে তত কিন্তু বিবর্তন ঘটছে, এবং এই বিবর্তন সম্ভব হয়েছে কিন্তু কৃত্রিম উপগ্রহের আবিষ্কারের ফলে। সুতরাং এই কৃত্রিম উপগ্রহকে সামনে রেখে যেমন প্রযুক্তি ব্যবহার করা হয়, যে সমস্ত প্রযুক্তিগুলো দিয়ে আমরা বর্তমানে আমাদের যে কর্মকাণ্ড পরিচালনা করছি সেগুলো হলো ইন্টারনেট, টেলিগ্রাফ, টেলিফোন, সেলুলার বা মোবাইল, টেলিপ্রিন্টার, জিপিএস এবং ডিজিপিএস প্রভৃতি, এই সমস্ত যন্ত্রপাতির দ্বারা কিন্তু আমরা এই তথ্য প্রযুক্তির কাজকর্মগুলোকে কিন্তু আমরা সম্পাদন করার চেষ্টা করছি। যাই হোক, এই প্রসঙ্গে যেটা উল্লেখ করা অবশ্যই একান্ত প্রয়োজন সেটা হচ্ছে যে প্রতিটি প্রযুক্তি কিন্তু সফটওয়্যার নির্ভর, অর্থাৎ সফটওয়্যারের দ্বারাই প্রযুক্তিগুলো কিন্তু কাজ করে। বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে যন্ত্রগুলিতে ভরা হয়, এবং এই সব প্রযুক্তির যে পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার আবিষ্কারক এবং নির্মাতাগণ।
এদের ইঞ্জিনিয়ারিং মগজ কিন্তু তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। তাই সেদিক থেকে যারা এগুলো আবিষ্কার করছেন বা যারা এগুলো তৈরি করছেন তাদের যে অবদান সেটা কিন্তু অস্বীকার করা যায় না। পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির অবদান, পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির অবদান যদি বলতে হয় এবং সেটা কিন্তু যথেষ্ট বর্তমান দিনে তাৎপর্যপূর্ণ। তথ্যপ্রযুক্তি পরিবেশ বিজ্ঞানে যেভাবে সাহায্য করেছে সেগুলি আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা রাখার চেষ্টা করছি। সেটা প্রথম আমি যেটা আলোচনা আসবো সেটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, যেটা বর্তমান দিনের সাপেক্ষে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আধুনিক কম্পিউটার, স্যাটেলাইট, রিমোট সেন্সিং, র্যাডার প্রভৃতির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে, প্রতিনিয়ত আবহাওয়ার যে চেঞ্জ, কোথাও তাপমাত্রা বৃদ্ধি বা কম, কোথাও ভূমিকম্প হতে পারে বা কোথায় কী ধরনের সাইক্লোন বা ঝড় আসছে, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা জানতে পারছি। নেক্সট হচ্ছে ইন্টারনেটের প্রয়োগ। আধুনিক ব্যবস্থায় আবহাওয়ার বিভিন্ন যে উপাদানগুলো আছে পৃথিবীর বিভিন্ন আবহাওয়া দপ্তরের সঙ্গে সেগুলো একত্রে মিলে একটা ডেটাবেস তৈরি করে সংরক্ষিত করে রাখছে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা খুব সহজেই কিন্তু সেগুলো বিশ্লেষণ করে নিজেদের প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু তারা গ্রহণ করতে পারছেন। নেক্সট হচ্ছে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া। ইনফরমেশন টেকনোলজির দ্বারা বর্তমানে বিভিন্ন খবরের কাগজ, টেলিভিশন, রেডিও প্রভৃতির বিভিন্ন খবরাখবর প্রচার করা হচ্ছে এবং তৎক্ষণাৎ এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে মুহূর্তের মধ্যে। এর ফলে পৃথিবীর কোনো এক অঞ্চলের দুর্ঘটনা ঘটলে সারা পৃথিবীর মানুষ একসঙ্গে তার জন্য সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারছে। অর্থাৎ কোথাও যেমন দুর্ঘটনা ঘটছে, কোথাও তেমন আবার ভালো জিনিসও ঘটছে। তাহলে সেই সমস্ত খবরগুলো কিন্তু মুহূর্তের মধ্যে এই মিডিয়ার দ্বারা কিন্তু আমরা জানতে পারছি এবং প্রতি মুহূর্তে আপডেট নিউজ, প্রতি মুহূর্তের বিভিন্ন সরকারি নির্দেশিকা, বিভিন্ন সরকারি যে আইন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের হাতের মুঠে চলে আসছে। তাই সেদিক থেকে সব কিছু আলোচনা করে এটা বলা যায় যে বর্তমান দিনের সাপেক্ষে এই তথ্য সরবরাহের যে প্রযুক্তি, এর কিন্তু অবদান অনস্বীকার্য। লাস্ট আমি যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কর্মসংস্থান। বর্তমান দিনের সাপেক্ষে ভারতের অর্থনৈতিক বিকাশ তথা যোগাযোগ প্রযুক্তির এই ক্ষেত্রে প্রতিনিয়ত কাজের বাজার তৈরি হচ্ছে এবং কর্মসংস্থান কিন্তু খুব দ্রুত হারে বেড়ে চলেছে। বিগত 2015 সালের হিসেবে যদি আমরা দেখি 14.3 মিলিয়ন কর্মসংস্থান হয়েছিল এবং আগামী দিনে এটার কর্মসংস্থান কিন্তু আরও বহুগুণ কিন্তু বেড়ে চলবে। যাই হোক, যেমন প্রতি মুহূর্তে আমাদের যেমন কমার্স হোক বা মেডিসিন, এডুকেশন থেকে শুরু করে বা লার্নিং থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি কর্মসংস্থান কিন্তু এখানে তৈরি হচ্ছে। তাই সেদিক থেকে এর ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনা কিন্তু অসাধারণ, যা অস্বীকার করার কোনো উপায় নেই। সব দিক আলোচনা করে আজকের মতো আমি তোমাদের এই চ্যাপ্টারের এই অধ্যায়ের এই পাঠ এখানেই শেষ করলাম। এরপর আমি যেটা আসবো সেটা হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবার আমি তোমাদের সামনে যেটা আলোচনা আসবো সেটা হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করেছি আমি চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে। যেহেতু এই পার্টটা খুবই ছোট, সংক্ষিপ্ত, তাই আমি চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গেই একে জুড়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন? যাই হোক, তো আমরা চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে দেখেছিলাম যে সেখানে তথ্য প্রযুক্তি এবং গবেষণাই ছিল সেই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল স্তরের কর্মী। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে পঞ্চম স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থাৎ এটা হচ্ছে অতিনব্য স্তর। এর আরেকটি নাম হচ্ছে কুইনারি অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কেমন? এই তৃতীয় এবং চতুর্থ স্তরের কাজকর্মকে ভিত্তি করে যেসব অত্যাধুনিক ক্রিয়াকলাপের উৎপত্তি ঘটেছে তাই হলো পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। এখানে যেমন রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশাসক, কর্মাধ্যক্ষ এবং পেশাদার উপদেষ্টা, কর্মপন্থা নির্ধারক। এরা হচ্ছেন এই পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থাৎ এদের কাজকর্ম হচ্ছে সম্পূর্ণ ঘরে বসে, অর্থাৎ উন্নত মেধা এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করা। অর্থাৎ এক্ষেত্রে মানসিক শ্রমের প্রয়োজন সবচেয়ে বেশি, এক্ষেত্রে কিন্তু দৈহিক শ্রমের প্রয়োজন কিন্তু খুবই কম। তো চলো আমরা দেখে নিই এই স্তরের ক্রিয়াকলাপের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। এই পঞ্চম স্তরটি হলো, এটি হলো সর্বোচ্চ স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপের। এই স্তরটি হচ্ছে বর্তমান যে আধুনিক যে যতগুলো স্তর হয়েছে সবচেয়ে বেশি নবীন এবং এটি সবচেয়ে বেশি উন্নত স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যা পরিচালন পদ্ধতির
মাধ্যমে পরিকল্পনা কিন্তু এখানে তৈরি করা হয় এবং সেই পরিকল্পনার উপর ভিত্তি করেই কিন্তু দেশের বিভিন্ন রকম সেই ইন্ডাস্ট্রিয়ালই হোক বা দেশের রাজনৈতিক ব্যবস্থাই হোক টোটালটা কিন্তু পরিচালিত হয়। অতি নব্য ক্রিয়াকলাপ, এই ধরনের কাজ অন্যান্য কাজের তুলনায় যথেষ্ট নবীন এবং বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকেই এই ধরনের অর্থনৈতিক কার্যাবলী কিন্তু বিস্তার লাভ হয়ে থাকে। অত্যাধুনিক পরিষেবা, পঞ্চম স্তরে ক্রিয়াকলাপের এই ধরনের পরিষেবা পাওয়া যায় অত্যন্ত উন্নত মানের এবং আধুনিক, অর্থাৎ আধুনিক যে সমস্ত পরিষেবা সেগুলো আমরা এই পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের মাধ্যমেই কিন্তু পেয়ে থাকি। অতি উন্নত মেধা এবং দক্ষ কর্মী নির্ভর, এই স্তরের যারা কর্মী আছেন তারা অত্যন্ত মেধাবী সম্পন্ন, অর্থাৎ এদের পরিমাণ কিন্তু সংখ্যায় খুবই কম। চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের থেকে অনেকটাই কম এই ধরনের কর্মীর সংখ্যা। এনারা দেশের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে দেশকে পরিচালনা করা থেকে শুরু করে দেশের বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলোকে রূপায়ণ করা এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এদের কোনো জুড়ি নেই, এদের কোনো বিকল্প হয় না। তাই এরা যেহেতু সমস্ত রকম বুদ্ধি দিয়ে এই কাজকর্ম পরিচালনা করেন, তাই এদের বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার। নেক্সট হচ্ছে দৈহিক শ্রমের স্বল্প ব্যবহার। আমি আগেই বলেছি যে এই স্তরের কর্মীদের কিন্তু দৈহিক শ্রম কিন্তু তেমন একটা লাগে না, যেটা বুদ্ধি দিয়ে এরা কিন্তু সম্পন্ন করে থাকেন। অর্থাৎ এই স্তরের ব্যক্তিরা হয় অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী এবং অভিজ্ঞ কর্মী, যা পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের সঙ্গেই কিন্তু যুক্ত থাকেন। কেমন? নেক্সট হচ্ছে কর্মসংস্থান। এই স্তরের ক্রিয়াকলাপ কেবল অতি উন্নত মানুষদের দ্বারা পরিচালিত হয়, এখানে কিন্তু কর্মসংস্থানের পরিমাণ কিন্তু তুলনামূলক অনেকটাই কিন্তু কম। অধিক আয়ের সুযোগ, এই স্তরে কর্মীদের আয় অন্যান্য যে 4টে স্তর আছে তার থেকে কিন্তু অনেকটাই বেশি। কেন না, এনাদের দ্বারাই কিন্তু কোনো একটা দেশ বা কোনো একটা শিল্প বা কোনো একটা ইন্ডাস্ট্রি কিন্তু যেহেতু সেটা পরিচালিত হয়, তাই এনাদের যে বুদ্ধি, সে বুদ্ধির কোনো বিকল্প হয় না, তাই এনাদের আয় কিন্তু সবচেয়ে বেশি। কেমন? তাই এদের বলা হয় গোল্ডেন কলার ওয়ার্কার, যেহেতু এনারা বুদ্ধি দিয়ে সমস্ত কাজটা পরিচালনা করেন, তাই এদের বলা হয় সোনালী কলার ওয়ার্কার। কেমন? নেক্সট আমি আসবো কুইনা স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের কিছু গুরুত্ব নিয়ে। কর্মসংস্থান সৃষ্টি, প্রথমে আমি বলবো এই কুইনারি ক্রিয়াকলাপের মাধ্যমে অতি উন্নত ধরনের মানুষের এখানে কর্মসংস্থান কিন্তু ঘটে থাকে। নেক্সট হচ্ছে অধিক আয়ের সুযোগ, এখানে আয় কিন্তু যথেষ্ট বেশি, অর্থাৎ অন্যান্য স্তরের থেকে এই স্তরের আয় কিন্তু যথেষ্ট কিন্তু বেশি হয়ে থাকে, এখানে আয়ের সুযোগ কিন্তু অনেক বেশি হয়ে থাকে। দেশের অর্থনৈতিক উন্নতি, দক্ষ কর্মীদের মেধা রপ্তানির দ্বারা কোনো দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে কিন্তু সুযোগ পায়, পাশাপাশি দেশের অর্থনীতি কিন্তু দৃঢ় হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এখানে থেকে যায়। উদ্ভাবনী ক্ষমতার বিকাশের সুযোগ, এই কুইনারি ক্রিয়াকলাপের দ্বারা দৈহিক শ্রমের পরিবর্তে মস্তিষ্ক শ্রম যেহেতু বেশি ব্যবহার হয়ে থাকে, তাই এক্ষেত্রে এই জাতীয় কাজকর্মে কর্মীদের উদ্ভাবনী ক্ষমতা বিকাশের যথেষ্ট সুযোগ থাকে। সঠিক পরিষেবার প্রাপ্তি, এই স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিশেষজ্ঞ মারফত পরিচালিত হওয়ার কারণে সবসময় সঠিক পরিষেবাটা কিন্তু এখানে পাওয়া যায়। নেক্সট হচ্ছে বিভিন্ন প্রকার কুইনারি যে স্তরের যে ক্রিয়াকলাপ রয়েছে তাদের নিয়ে কিন্তু আমরা একটু সংক্ষেপে ছোট করে আলোচনা রাখার এখানে আমরা চেষ্টা করছি। যেমন বিশেষজ্ঞ, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটি বিশেষ কাজে যদি বিশেষজ্ঞ হন, তিনি হতে পারেন কোনো চিকিৎসক বা কোনো উন্নত কর্মপন্থা নির্ধারক বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী বা পেশাদার উপদেষ্টা বা কোনো কর্মপন্থা নির্ধারক। তাই সেক্ষেত্রে এনাদের কাজের উপরই কিন্তু কোনো একটা জায়গার কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য কিন্তু পরিচালিত হতে পারে। বিশেষজ্ঞর ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে কোনো একটি বিষয়ে সর্বাধিক দক্ষতা সম্পন্ন যিনি অর্জন করেন এবং তাকে সেই বিষয়ে তখন বিশেষজ্ঞ বলা হয়। যেমন বিশেষজ্ঞ ডাক্তার, অর্থাৎ কোনো শিশু রোগ বিশেষজ্ঞ হতে পারে, স্ত্রী রোগ বিশেষজ্ঞ হতে পারে, কোনো হৃদরোগ বিশেষজ্ঞ হতে পারে। কেমন? এছাড়াও বিভিন্ন বিশেষজ্ঞ ভৌগোলিক হতে পারেন, যেমন ভূমিরূপ বিদ্যার ওপর বিশেষজ্ঞ কোনো ব্যক্তি, বা ভূতত্ত্ববিদ্যার ওপর বিশেষজ্ঞ হতে পারেন, বা মৃত্তিকাবিদ হতে পারেন, বা কোনো ক্লাইমেটোলজিস্ট হতে পারেন। কেমন? তাহলে তারা হচ্ছেন এই বিশেষজ্ঞ পর্যায়ে তাদের ধরা হয়। নেক্সট হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী, কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্র যেখানেই হোক না কেন, যাদের গৃহীত সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে মনে করা হয় তাদের বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী। যেমন কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের কোনো উপাচার্য,
বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা এরা হচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী, অর্থাৎ এরা ওই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনোনীত হবে এবং তারপরেই কিন্তু পরিচালনা ব্যবস্থা কিন্তু চলতে পারে। বিভিন্ন পেশাদার উপদেষ্টা, এক্ষেত্রে পেশাদার উপদেষ্টা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো শিল্প হোক বা কোনো দেশ বা রাজ্যের ক্ষেত্রে হোক, তিনি কিন্তু একটা পেশাদার উপদেষ্টা হিসেবে কিন্তু পেশাদারিত্ব তার বজায় রাখতে পারেন, অর্থাৎ তার যে বক্তব্য সেটা কিন্তু যথেষ্ট পেশাদারিত্ব হিসাবে হয়ে থাকে। এই ক্ষেত্রে এই পেশাদার উপদেষ্টা দুভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিরাগত। দেখা যাচ্ছে কোনো একটি শিল্পের ক্ষেত্রে শিল্পেরই কোনো কর্মী সে কোনো পেশাদার উপদেষ্টা হতে পারেন, আবার কোনো একটা শিল্পের ক্ষেত্রে বাইরে থেকে কোনো পেশাদার উপদেষ্টাকে কিন্তু তাকে পয়সা দিয়ে হোক বা ভাড়া করে হোক আনা যেতে পারে, সেক্ষেত্রে তাকে বহিরাগত পেশাদার উপদেষ্টা কিন্তু বলা যেতে পারে। নেক্সট হচ্ছে কর্মনীতি বা কর্মপন্থা নির্ধারক। কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের হয়ে কোনো কর্মনীতি বা কর্মপন্থা নির্ধারণ করার যে অধিকার বা ক্ষমতা যাদের আছে তাদের বলা হয় কর্মনীতি বা কর্মপন্থা নির্ধারক। এক্ষেত্রে পরিচালন পর্ষদের কোনো সদস্য হতে পারেন, কোনো পরিকল্পনা কমিশনের কোনো সদস্য হতে পারেন। এই ধরনের কাজের জন্য যুক্ত ব্যক্তিদের অত্যন্ত প্রভাবশালী এবং তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হন। যাই হোক, এই মোটামুটি আমার পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের আলোচনা। তো এক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের পার্থক্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই হোক, আমি তোমাদের আজকে চতুর্থ স্তর এবং পঞ্চম স্তরের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সাধারণত পরীক্ষা আসে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা রাখার চেষ্টা করলাম। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা আবার দেখো এবং দেখার পর যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাও, আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।